যদি আপনাদের কাছে মিনিট পাঁচেক সময় থাকে তাহলে এই ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন। আজকে এই ভিডিওতে এমন একটি তথ্য আপনাদেরকে দেব যা ভারতের সেনাবাহিনীতে কার্যত নজিরবিহীন। এই প্রথমবারের জন্য এই ধরনের ঘটনা ঘটলো সেটা নয়, কিন্তু এমন একটা সময় এবং এমন একটি জায়গায় এই ঘটনা ঘটলো যা নিঃসন্দেহে অর্থবহ। ঘটনাটি ঘটেছে মালদার বিএসএফ ক্যাম্পে। সেখানে এক বিএসএফ জওয়ান তার সার্ভিস রিভলভার থেকে তিনজন বিএসএফ আধিকারিককে গুলি করে বসলেন। অর্থাৎ এক্ষেত্রে বাইরের শত্রুপক্ষের আক্রমণ ভারতীয় সেনাবাহিনীর উপর হলো না, ভারতের আভ্যন্তরীণ যে পরিকাঠামো সেই পরিকাঠামোর সঙ্গে জড়িত এক সদস্য তিনি তার সার্ভিস রিভলভার দিয়ে তারই তিনজন সহকর্মীকে গুলি করলেন এবং ঘটনাস্থলে আমরা দুজন বিএসএফ আধিকারিককে হারালাম এবং একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। এই ঘটনাটি ঘটেছে মালদাতে। মালদার যে নির্দিষ্ট একটি জায়গায় যখন বিএসএফ কর্মীরা টহল দিচ্ছিলেন, ঠিক সে সময় বিএসএফ এর এক আধিকারিক হঠাৎ করে সার্ভিস রিভলভার বার করে অপর তিন ব্যক্তির দিকে কিন্তু গুলি ছুড়তে শুরু করেন। 119 নম্বর ব্যাটালিয়নে এই ঘটনা ঘটে দুপুর 3:50 নাগাদ। এই ঘটনাটি ঘটেছে 26 তারিখ, মানে অর্থাৎ কালকে। এবং এই ঘটনার পর হঠাৎ করেই চারিদিকে শোরগোল পড়ে যায়, কারণ বিএসএফ আধিকারিকরা প্রথমত শারীরিকভাবে অত্যন্ত সক্ষম এবং মানসিকভাবেও তারা সক্ষমতার চূড়ান্ত জায়গায় বা পর্যায়ে থাকেন। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কোনো কারণ ছাড়াই তিনজন বিএসএফ আধিকারিকের দিকে একজন বিএসএফ জওয়ান কেন গুলি ছুড়লেন, এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দেয়। তিনজনকেই মালদা মেডিকেল কলেজে প্রাথমিকভাবে নিয়ে যাওয়া হয়। ডাক্তার দুজনকে মৃত ঘোষণা করেন এবং একজনের অবস্থা আশঙ্কাজনক। পরবর্তীকালে যিনি গুলি চালিয়েছিলেন তাকে আটক করা হয়েছে, তার বিপক্ষে ক্রিমিনাল প্রসিডিং শুরু করা হবে এবং তিনি কেন এই ধরনের কর্মকাণ্ড ঘটালেন সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। দেখুন, একটি কারণ হতে পারে মানসিক অবসাদ, কিন্তু দ্বিতীয় যে কারণগুলি হতে পারে তা যদি সত্যি হয় তাহলে কিন্তু ভারতের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। দেখুন, আমরা প্রায়ই শুনি বিএসএফ আধিকারিক কিংবা এক্স আর্মি অফিসাররা গুপ্তচর বৃত্তির অভিযোগে ধরা পড়েছেন। অন্তত এক বছরে আমি অন্তত 15 থেকে 20টি এরকম ভিডিও করেছি যেখানে এক্স আর্মি অফিসাররা কিংবা এক্স এয়ারফোর্সের মানুষরা তথ্য পাকিস্তানকে তুলে দেওয়ার জন্য বিপুল পরিমাণে টাকায় সওদা করেন এবং অবশেষে ভারতের ইন্টেলিজেন্সের হাতে ধরা পড়েন। এক্ষেত্রে এই ধরনের বিষয়কে এখনই প্রশ্রয় না দিলেও বা এই ধরনের ঘটনার কোনো সম্পৃক্তকরণ না খুঁজে পাওয়া গেলেও এই ঘটনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না যে বিএসএফ এর আধিকারিকদের আভ্যন্তরীণ যে পরিকাঠামো সেটাকে বিনষ্ট করার চেষ্টা কেউ বা কারা বহির্বিশ্ব থেকে করছে। তবে যেহেতু এই ধরনের কোনো কারণ আপাতত খুঁজে পাওয়া যায়নি, তাই মনে করা হচ্ছে মেন্টাল ট্রেস একমাত্র কারণ এবং মেন্টাল ট্রেসের জন্যই তিনজন বিএসএফ আধিকারিককে নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি করে দিলেন এক বিএসএফ আধিকারিক। দেখুন, আমি সত্যি মানসিক অবসাদ বিষয়টিকে অত্যন্ত সিরিয়াসলি গুরুত্ব দিই এবং এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু বিএসএফ আধিকারিক জওয়ানরা যেরকম মানসিকভাবে সক্ষম হন সেই সক্ষমতা সাধারণ মানুষের থেকে অনেকটা আলাদা। তারা দিনের পর দিন সীমান্তে পড়ে থাকেন, শারীরিকভাবে কসরত করেন, তারা নিজেদেরকে যেভাবে তৈরি করেন সেখানে এই পর্যায়ে এসে তার সার্ভিস রিভলভার থেকে তিনজন সহকর্মীকে গুলি করে দেবেন, এটা কতটা বাস্তবতা এর আছে আমার আমার কিছু মানে নিজেরাই প্রশ্ন জাগে। ফলে আমি এখনো খুব ডাউটে আছি যে এই বিষয়টিকে কেন ঘটানো হলো। কিন্তু এমন একটি জায়গায় ঘটেছে যে জায়গাটি বর্তমানে শেষ 1 বছর ধরে ধারাবাহিকভাবে খবরের শিরোনামে থাকে, তা হলো মালদা সীমান্তে বাংলাদেশ বর্ডারের কাছে। অর্থাৎ এই বাংলাদেশ বর্ডারের কাছে দিনের পর দিন যেভাবে বাংলাদেশের জেহাদিরা ভারতবর্ষে ঢোকার চেষ্টা করেছেন, এই বিএসএফ অফিসাররাই তাদেরকে কিন্তু আটকানোর চেষ্টা করেছেন এবং যখনই আটকানোর চেষ্টা করতেন তখন বাংলাদেশের পক্ষ থেকে ইট ছোড়া হতো, ছুরি ঢোকানো হতো, পাথর ছোড়া হতো। সেই অবস্থায় কিন্তু এই বিএসএফ আধিকারিকরাই মালদা সীমান্তে লড়াই করেন। ঠিক সেখানেই এই ধরনের ঘটনা, সেটা নিঃসন্দেহে কিন্তু তাৎপর্যপূর্ণ। এবং আপনাদের মনে আছে 6 মাস আগেই মালদা সীমান্তে বাংলাদেশের অনুপ্রবেশকারীর হাতে এক বিএসএফ আধিকারিক মারাও গেছিলেন। অর্থাৎ এই অঞ্চলে যারা পাহারা দেন তারা অন্যান্য অঞ্চলের থেকে অনেক বেশি মানে শক্ত পরিবেশকে মানে শক্ত পরিবেশকে ফেস করেন। সেখানে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা নিঃসন্দেহে চমকপ্রদ।
আর দেখুন, বাংলা এখন গোটা ভারতের কাছেই খবরের শিরোনামে। শুধুমাত্র বাংলার পরিবর্তন হয়েছে তা নয়, তৃণমূল আমলের যাবতীয় অপকর্ম এখন আস্তে আস্তে ফাঁস হতে শুরু করেছে। আজকে সকালে এনআইএ বাংলার দুর্গাপুরে জোরালো এক হানা দিল। এই হানায় একজনকে গ্রেফতার করা হলো, যিনি হিউম্যান ট্রাফিকিং এ অভিযুক্ত, অর্থাৎ মানব পাচার হচ্ছিল বাংলা থেকে দুর্গাপুর থেকে। সেই ব্যক্তি ফেক পাসপোর্ট বানাতেন এবং মিডল ইস্টে বাংলা থেকে ব্যক্তিদেরকে কাজের নাম করে পাঠানোর ব্যবস্থা করতেন। এবং আজকে সেই ব্যক্তিকে এনআইএ গোপন সূত্রে খবর পেয়ে বাংলায় এসে আটক করেন। দেখুন, এর জন্য কিছু বাঙালি তারাও কিন্তু দায়ী। আমরা ভাবি মিডল ইস্টে গেলেই আমাদের হয়তো অর্থনৈতিক দিক দিয়ে সচ্ছলতা চলে আসবে, এর জন্য আমরা বিভিন্ন দালালের খপ্পরে পড়ি। এই দালালরা আদৌ কতটা ক্যাপাবেল, আদৌ আমাদের কতটা চাকরি দিতে পারেন, আদৌ মধ্যপ্রাচ্যে গিয়ে আমাদের কোথায় ফেলে দেবেন, সেই খবর কিন্তু আমরা রাখি না। শুধুমাত্র আবেগের বশবর্তী হয়ে দালালের কাছে নিজেদেরকে সমর্থন করে দিই। এই সমর্পণ করে দেওয়ার পর মোটা টাকা তাদেরকে দিই, ফলস ডকুমেন্ট বানানো হয় এবং এই ফলস ডকুমেন্ট বানিয়ে আমাদের মধ্যপ্রাচ্যে তো নিয়ে যাওয়া হয়, কিন্তু ওখানে গিয়ে কি করা হবে সেগুলো কিছুই বলা হয় না। এবং ফেরত আসারও সম্ভাবনা কিন্তু কার্যত কমে যায়, কারণ আমাদের যে ডকুমেন্ট বানিয়ে গেছিলাম সেই ডকুমেন্টটি কিন্তু কার্যত বৈধ থাকে না বা বৈধ ছিল না। এই যে দালালকে আজকে ধরা হয়েছে, তিনি মালয়েশিয়াতেও ট্রাভেল করতেন ফ্রিকোয়েন্টলি এবং তিনি জাল নথি বানাতেন। তিনি দেশের সুরক্ষার সঙ্গে একাধিক কম্প্রোমাইজ করে বিভিন্ন তথ্য বিদেশি শক্তির হাতে তুলে দিতেন এবং অবশেষে আজকে এনআইএ গোপন তথ্য পেয়ে বাংলাতে আসেন এবং দুর্গাপুর থেকে সেই ব্যক্তিকে আটক করেন, যার নাম গোলাম জামা। ছয় সদস্যের একটি টিম আজকে এনআইএ এর পক্ষ থেকে এই আবেদন এই তল্লাশি মুর্শিদাবাদে কিছুদিন আগে চালিয়েছিলেন। আজকে দুর্গাপুরে তারা সেম এই ধরনের তদন্ত চালান। এই ইনভেস্টিগেশনের ফলে এই ব্যক্তি আটক হন। ফলে সব মিলিয়ে বাংলা কিন্তু ন্যাশনাল সিকিউরিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। একদিকে মালদা সীমান্তে, বাংলাদেশ সীমান্তে একজন সেনা জওয়ান এইভাবে মারা গেলেন, অন্যদিকে দুর্গাপুরে এসে এমন এক ব্যক্তিকে আটক করা হলো এনআইএর পক্ষ থেকে, যিনি জাতীয় সুরক্ষার জন্য বড়সড় থ্রেট ছিলেন। সব মিলিয়ে বাংলার পরিস্থিতি কিন্তু ক্রমশ উদ্বেগজনক জায়গায় যেতে শুরু করেছিল এবং এই সমস্ত কর্মকাণ্ড শুরু হয়েছিল তৃণমূল আমলে। আস্তে আস্তে আমরা বুঝতে পারছি ঠিক বাংলাটা কোথায় গিয়ে যেতে শুরু করেছিল এবং অন্ধকারের অন্ধকূপে হারিয়ে যাওয়া থেকে এই মুহূর্তে কিন্তু রিভাইভ হতে শুরু করেছে। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। এবং বিএসএফ আধিকারিকের এই মৃত্যু কি স্বাভাবিক মৃত্যু, এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। যেটা মনে হচ্ছে আপনাদের মত কমেন্টে জানাবেন এবং দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, এবং চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।